স্যার নামটা বলবেন একটু। ডক্টর যশ বোস। ও আপনি ডাক্তারবাবু? এখানে হাসপাতালে কি একটা ইন্টারভিউ ছিল, সেই জন্য এসেছেন বোধহয়। রুম আছে আপনাদের এখানে? আমাদের এখানে 2-3টে রুম সবসময় ভিআইপিদের জন্য রাখা থাকে। আপনি আপনার ওয়াইফকে নিয়ে এসেছেন আর আপনার জন্য রুম থাকবেন, এটা হয় নাকি? তবে স্যার এতক্ষণ কোথায় ছিলেন? এই কাজ শেষ হলো বোধহয়। ম্যাডাম বোধহয় খুব বোর হয়েছে, তাই না? না আমি না না, আমাদের আমি বলছি আমাদের একটা রুম হলেই হবে। বুঝতেই তো পারছেন হাজবেন্ড ওয়াইফ এসেছি, এক্সট্রা কোনো রুমের প্রয়োজন নেই। কি কি ফর্মালিটিস আছে বলুন, আমি সব করে দিচ্ছি। আর রেজিস্টারটা দিন, আমি ফিল আপ করে দিচ্ছি। আমি সব করে দেবো স্যার, আপনি শুধু আপনার নামটা লিখে আর +1 করে নিচে সাইন করে দিন। ঠিক আছে। আমি বলছিলাম যা যে- বলার আমি বলছি তো, ঘরে গিয়ে কথা বলবো আমরা। হ্যাঁ, এখন তো আমরা খুব টায়ার্ড। আপনাদের ইন্টারকম আছে? হ্যাঁ স্যার। তোমার যদি কিছু অর্ডার করার থাকে তাহলে তুমি রুমে গিয়ে ইন্টারকমে অর্ডার করে দিও। হ্যাঁ, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। বলছিলাম স্যার, আপনারা কি কালকে দিনটা থেকে যাচ্ছেন? না না, আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি। আমি না একটা অন্য কথা বলছিলাম। আমি বলছি কোনো কথা বলার দরকার নেই। আমি বলছি যা যা বলার আমি বলে দিচ্ছি ওনাকে। আর এখানে তো সব ফর্মালিটি হয়ে গেছে, এখন ঘরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে। কাল সকালে বেরিয়ে যাব। আর কি কিছু আছে? না, আমি তো সইও করে দিয়েছি। আচ্ছা, আপনাদের কোনো অ্যাডভান্স দিতে হবে? না না স্যার, কাল যখন যাবেন তখন দিলেই হবে। এই নিন। চলো। আসলে কি বলুন তো, ম্যাডাম প্রচন্ড রেগে গেছে আমার উপর। আমি আসলে ওই হসপিটালে অফিসিয়াল কাজে এসেছিলাম, তো সারাদিন আমি কাজে ব্যস্ত ছিলাম। ম্যাডাম একা একা বোর হয়েছে সারাদিন। আমি বললাম যে যাও ঘুরে এসো। আর অতটুকু হসপিটাল কোথায় বা যাবে বলুন? দোষটা আমারই হয়েছে। আমি তো শুনেছিলাম যে কুলুং শহরটা খুব সুন্দর, কলকাতা থেকে 200 কিলোমিটার দূর। ভাবলাম যে কাজে যখন যাচ্ছি ম্যাডামকেও সাথে নিয়ে যাই, ম্যাডামও একটু ঘুরে নেবে, এনজয় করে নেবে, আর আমিও আমার কাজটা সেরে নেব। কিন্তু আমি আর সময় দিতে পারলাম না ম্যাডামকে, এতটাই ব্যস্ত ছিলাম। আমি বললাম যে যাও ঘুরে এসো। না, উনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না, এক পাও নড়বেন না আমাকে ছেড়ে। তাই আর কি রেগে গেছেন। হ্যাঁ, বলছি কি ম্যাডাম, স্যারের উপর রাগ করবেন না। আসলে স্যার তো কাজেই এসেছিলেন। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু আরেকবার আসতে হবে, আমরা ইনভাইট করে রাখলাম। এই কুলুঙ্গে কিন্তু দেখার অনেক কিছু আছে। তবে স্যার 2 দিন সময় নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, একদম। এর পরের বার যখন আসবো হাতে 2 দিন সময় নিয়েই আসবো, ম্যাডামকে নিয়েই আসবো, আর কোনো কাজ নিয়ে আসবো না। আপনাদের এখানেই উঠবো এলে। স্যার আমরা লোকাল গাইড দিয়ে দেবো, আপনাকে এখানে অনেক কিছু ঘুরিয়ে দেখাবে। এখানে খুব সুন্দর নদী আছে, নদীর উপরে একটা চাঁদমারিও আছে। জানেন স্যার, শীতকালে এখানে প্রচুর টুরিস্ট আসে। এবছর শীতে আরেকবার আসার চেষ্টা করব। অনেক দেরি হয়ে গেছে, চলো। কাজল, কাজল। স্যার। হ্যাঁ, স্যারকে ওনার ঘরটা দেখিয়ে দাও। ঠিক আছে, চলো। এসো। বলছিলাম আমাদের লাগেজটা না গাড়িতে রয়ে গেছে, আপনি একটু রুমে এনে দেবেন প্লিজ। ঠিক আছে স্যার। স্বপ্নদীপ, তুই আজকে এই সুযোগটা নিয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহারটা করতে পারিস না কিন্তু। তুই দায়িত্ব নিয়েছিলি কেন বলতো? যখন একটা কাজ তুই ভালো মতো মেটাতেই পারবি না, তাহলে সেই দায়িত্বটা তুই নিয়েছিলি কেন? কি লাভ হলো এতে? কি লাভ হলো বল? তোর ওই মামা তো দাদা না ভাই কে, সে তো কিছু করতে পারলো না, তার চেষ্টায় তো কোনো লাভই হলো না। ফাইনালি কি হলো? লাভের লাভ হলো, ওরা দুজনে আরো ঘনিষ্ঠ হলো, ওরা দুজনে আরো কাছাকাছি চলে এলো। বাহ! শোন, না জেনে শুনে ফালতু কথা বলিস না রোহিণী। ভাই চেষ্টা করেছিল, দল বল টিম সবই ছিল, শবনমকে বাগেও পেয়েছিল। হঠাৎ করে সেখানে যশ গিয়ে যে বীরত্ব দেখাবে সেটা তো আর কেউ জানতো না। হ্যাঁ, যশ গেছিল তো কি হয়েছে? যশ বীরত্ব দেখিয়েছিল, তোর দাদা তো নাকি ভাই হোয়াট এভার, সে তো বিরাট নেতা ওখানকার, বললি তো আগের দিন। সে একাও তো ছিল না, তার চেলা চামুন্ডারা সকলে ছিল। এতগুলো লোক মিলে কিছু করতে পারলো না? হ্যাঁ, একটা কথা ভালো করে জেনে রাখিস রোহিণী, সত্যিকারের ভালোবাসাটা এমনই না, কেউ দাঁত ফোটাতে পারে না। তাই দেখছি আর কি। স্বপ্নদীপ, একদম ফালতু কথা নয়, একটাও বাজে কথা বলবি না তুই। কি বলতে চাইছিস তুই? কি মিন করতে চাইছিস? তা না হলে তুই একটা কথা ভাব, যশ একা শবনমকে নিয়ে পালিয়ে গেল। আমার ভাইরা এতগুলো লোকজন মিলে কেউ কিছু করে উঠতে পারলো না। ও
ওরা বন্দুক ঠেকিয়েছিল, সেই বন্দুক যশ কেড়ে নিয়ে ওদের দিকে তাক করে শবনমকে নিয়ে পালিয়ে গেল। আর আজকে হঠাৎ ইনসিডেন্টলি ওদের হাতে আর কোনো বন্দুক ছিল না। ওরা ভাবেইনি যে আর কোনো কিছুর প্রয়োজন হতে পারে। ওদের কাছে শুধু শবনমের ব্রিফ দেওয়া ছিল, যশ সম্পর্কে তো কিছুই বলা ছিল না। যশ যে ওখানে যাবে, ওই সময় গিয়ে পৌঁছবে, ওরা তো কেউ কিছু জানতো না। একটা কথা ভালো করে জেনে রাখিস রোহিণী, যশ আর শবনম সবসময় নিজেরা নিজেদের প্ল্যানিংয়ে চলে। না হলে শবনম যখন ওখানে যাবে, যশ জানবে কি করে যে সেও ওই সময় ওখানে গিয়ে পৌঁছবে? সবটাই কি কাকতালীয় ভাবে হয় নাকি, তুই বল? তার মানে তুই কি বলতে চাইছিস? না মানে তোকে আমি এটাই বোঝাতে চাইছি যে তুই শবনম আর যশকে কিছুতেই ঠেকাতে পারবি না রোহিণী। হয় তোকে শবনমকে সহ যশকে মেনে নিতে হবে, আর তা না হলে আই উইল বি দ্য লাস্ট পারসন। অনেকক্ষণ ধরে বাজে কথা বলছিস, জানিস, অনেকক্ষণ বাজে বকে চলেছিস। আমি তোর আর একটা কথাও শুনতে চাইছি না স্বপ্নদীপ। আই উইল বি দ্য লাস্ট পারসন টু অ্যাকসেপ্ট দ্যাট। আমি কোনোভাবেই সেটা মেনে নেব না। আমি বাড়িতে জানাবো। এভরিথিং হ্যাজ গট আ লিমিট। যশ সমস্ত লিমিট ক্রস করে গেছে, আমি বাড়িতে জানাবো। এটা তো হতে পারে না, এটা কখনোই হতে পারে না। যশ ওই কুলুঙে না কোথায় গিয়ে একটা হোটেলে একই রুমে শবনমের সঙ্গে রাত কাটাবে, আর আমি এখানে বসে বসে সেটা সবটা জেনে শুনে সহ্য করব, মাথা পেতে মেনে নেবো, সেটা তো হতে পারে না। আমি বাড়িতে জানাবো। না না, কি করবি তুই? কুলুং কি কাছে? এখান থেকে 200 কিলোমিটার দূরে। তোর যেতে যেতে সকাল হয়ে যাবে। তুই যতক্ষণে গিয়ে পৌঁছবি তখন ওরা বেরিয়ে পড়বে, আর ধরতেও পারবি না। মানে কি, ইউ আর হ্যাভিং ফান? আনন্দ লাগছে খুব ব্যাপারটাতে, মজা পাচ্ছিস তুই? ছি ছি রোহিণী, তুই এটা বলতে পারলি? তুই যে আমাকে এতটা অপমান করবি আমি ভাবতে পারিনি রোহিণী। আমি কিন্তু বরাবরের জন্য তোর ভালো চেয়েছি। তুই ভেবে দেখ আমি শবনমের কাছে কতটা খারাপ হয়েছি। সেটা কার জন্য? না না বল, কার জন্য? তোর জন্য। তো বন্ধুকে ভালোবেসে কিছু করতে পারলি কি? পারলি কিছু করতে বন্ধুকে ভালোবেসে? এমন কিছু করতে পারলি যাতে শবনমের নামটা আমাকে আর কোনো দিনও শুনতে না হয়? পারলি না তো। হ্যাঁ রে, তোর তো শবনমের প্রতি খুব ব্যথা ছিল একটা সময়। তাহলে ছেড়ে দিলি কেন যশের হাতে? কেন যশের হাত থেকে তুই শবনমকে সরিয়ে নিতে পারলি না? ছলে বলে কৌশলে এমন কোনো ব্যবস্থা কেন করতে পারলি না স্বপ্নদীপ, যাতে যাতে শবনমের নামটা আমাকে আর শুনতে না হয়, যাতে শবনমের তোর কাছে ফেরা ছাড়া আর কোনো উপায় না থাকে? তুই যেটা বলতে চাইছিস সেটা আমি বুঝতে পারছি। আসলে কি বলতো, শবনম না সোজা মেয়ে না, কালকে উঠে। একবার ছোবল দিলে না, সেই ছোবল খাওয়ার পর আমি এই জীবনে আর উঠে দাঁড়াতে পারবো না। ছবি। তবে তুই যখন কথাটা আমার মাথায় ঢোকালি, তখন আমি চেষ্টা করছি আর চেষ্টা চালিয়ে যাব। এসবের মানে কি? আর কত অপমান করবে তুমি আমাকে? আমি তোমাকে অপমান করিনি, বরং অপমান হওয়ার হাত থেকে বাঁচিয়েছি। এই কে তোমাকে বলেছিল গো আমাকে বাঁচাতে? আমি কি একবারও বলেছিলাম এসো আমাকে এসে বাঁচাও? না, তুমি বলনি। তুমি আজ পর্যন্ত আমাকে কিচ্ছু বলনি। কিন্তু তুমি বলবে না বলে যে আমি করবো না তাও তো নয়। শাট আপ! আস্তে আস্তে। এটা এটা কলকাতা নয়, নির্জন জায়গা, নিরিবিলি জায়গা, কোনো লোকজন নেই বাইরে। আর এখানকার ওয়ালগুলো না খুব পাতলা। ওরা যদি বাইরে থেকে শুনে আমরা এইভাবে ঝগড়া করছি, তাহলে যে ইমপ্রেশনটা তৈরি করে এলাম রিসেপশনিস্টের কাছে, সেটা নষ্ট হয়ে যাবে। আর মাঝরাতে আমরাই প্রবলেমে পড়বো। কে বলেছিল তোমাকে এসব বলতে? এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে। কি কথা হয়েছিল? মাঝরাতে তোমাকে নিয়ে উঠতাম এখানে, আর তারপর দুটো আলাদা ঘর দাবি করতাম যে আমাদের দুটো আলাদা রুম লাগবে। আর আমরা একে অপরকে চিনি না, আমরা পরস্পরের কেউই হই না। সেটা এই জায়গার জন্য, এই রিসোর্টের জন্য, এই রিসেপশনিস্টের জন্য কারোর জন্যই ভালো হতো না, বরং সমস্যাটা আরো বাড়তো। আর ইনকেস যদি ওই হুলিগানসগুলো ঠিক করতো যে ওরা এই রিসোর্টে এসে খোঁজ নেবে, ওই রিসেপশনিস্ট বলতে বাধ্য হতো যে হ্যাঁ একটা ছেলে আর একটা মেয়ে আলাদা রুম নিয়ে এখানে থাকছে, তারপর কি হতো মাঝরাতে? প্রবলেমটা আরো সিরিয়াস হয়ে যেত, ওরা তোমাকে উঠিয়ে নিয়ে যেত। আর সবসময় যে আমি তোমাকে বাঁচাতে পারবো তাও কিন্তু নয় শবনম, বরং ওরা এসে এখানে এটা শুনবে যে একটা কাপল এখানে রুম বুক করে থাকছে, একটা ছেলে আর একটা মেয়ে আলাদা রয়েছে, এটা শুনতে পাবে না।
হ্যাঁ, তার মানে এই নয় যে ঝামেলাটা একদমই হবে না, বাট স্টিল চান্সেস আর রেয়ার। না, এবার তৈরি হও। কাল সকালে বাড়িতে গিয়ে রোহিণী দিকে, মানে তোমার বউকে তো আবার অনেকগুলো মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে কথা বলার তো আর কোনো সুযোগই দিলে না তুমি। তুমি তো সব সত্যি কথাই বলে দিলে রোহিণীকে। এটাও বলে দিলে যে আমরা একই হোটেলে থাকবো। আর কি মিথ্যে কথা বলার আছে ওকে? শুধু এক হোটেলে নয়, এক ঘরে। শুধু এক হোটেলে নয়, এক ঘরে। বাকিটা আমি বলে দেবো, তুমি চিন্তা করো না। এক ঘরে থাকবো সেটাও বোধহয় আমি বলে দিয়েছি। তখন এত টেনশন ছিল তো কি বলেছে আমার খেয়াল নেই, কিন্তু আমি এতটুকু শিওর যে আমি রোহিণীকে যা যা বলেছি ঠিক কথা বলেছি এবং সব সত্যি বলেছি। আর যে সত্যিটা আমার বলা হয়নি সেই সত্যিটা তুমি বলে দিয়েছো, তাই না? শোনো, আমি না তোমার জন্য আর কোনো অপবাদ নেব না। যখন আমার তোমার সঙ্গে আর কোনো সম্পর্কই নেই, তখন আমি তোমার জন্য কেন অপবাদ নিতে যাবো? জস্তা, নিতে হবে না। তুমি আমার জন্য অপবাদ নেবে কি নেবে না সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু সম্পর্ক নেই এই সিদ্ধান্তটা নেওয়ার অধিকার তোমার একার নেই। মানে তুমি জোর করে সম্পর্ক রাখবে নাকি? এতটাই ক্ষমতা? না, আমার এত ক্ষমতা নেই শবনম, কিন্তু একজনের আছে। একজনের হাতে সবকিছু আছে। তুমি না চাইলেও না অনেক কিছু হয়ে যায় শবনম। এই যে আজকে আমাদের দেখা হওয়াটা, এটা কি তুমি চেয়েছিলে? তুমি জানতে তুমি যে আজকে ফেরার পথে প্রবলেমে পড়বে, এটা কি তুমি জানতে? কিন্তু তুমি প্রবলেমে পড়েছো। তুমি এটাও জানতে না যে সেখানে প্রবলেমে পড়লে কেউ তোমাকে রেস্কিউ করতে আসবে, কেউ বাঁচাতে আসবে, কিন্তু এসেছে তো। আর আমি তোমাকে বাঁচিয়েছি সবার হাত থেকে। হ্যাঁ, আমি জানতাম যে এখান থেকে ফেরার একটাই পথ আছে। সে পথ দিয়ে তুমি ফিরবে এবং প্রবলেমে পড়বে, এটা আমি জানতাম না। ইনফ্যাক্ট আমি এটাও জানতাম না যে আমি যেখানে ইন্টারভিউ নিতে যাচ্ছি সেখানে তুমি ইন্টারভিউ দিতে আসছো। সে কথাই বলছি আমি। অনেক সময় অনেক কিছু আমাদের হাতের বাইরে থাকে, আমাদের জানার বাইরে থাকে। একজন আছেন উপরে যিনি সবকিছু আগের থেকে নির্দিষ্ট করে রাখে। আমাদের হাতে সবকিছু থাকে না শবনম। দেখি কিছু হাতে থাকে কিনা। চ্যালেঞ্জ করছো তুমি। এর আগেও তো অনেকবার চ্যালেঞ্জ করেছো তুমি। লাভ হয়েছে কিছু? তুমি কি আমার সাথে মজা করছো? বালাইশা, তোমাকে নিয়ে আমি মজা করব? এত সাহস আছে নাকি আমার? তবে এত বড় একটা সর্বনাশ কেন করতে যাচ্ছিলে নিজের? কোনটা সর্বনাশ? এই যে ফাইনাল ইয়ারে পরীক্ষাটা না দিয়ে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে এখানে চাকরি করতে আসছিলে। এটাই তো একটা বড় ব্লান্ডার। ফাইনাল ইয়ারে স্টুডেন্টদের অনেক লেখাপড়া করতে হয়, আর ডাক্তারিতে ফাইনাল ইয়ারটাই কিন্তু স্টুডেন্টসদের কাছে আসল। এই বছরটা ভীষণ ভাইটাল। এই বছরে যদি মন দিয়ে লেখাপড়া না করো, যদি রেজাল্ট ভালো না হয়, তাহলে সারা জীবন আফসোস করবে, আর কোনোভাবেই কিন্তু এটা তুমি পূরণ করতে পারবে না। আমাকে চাকরি থেকে কাছি করে দিয়ে এখন আবার বড় বড় কথা বলছো। তুমি এটা ভাবলে কি করে বলো তো? যার এখনো ফাইনাল ইয়ার দেওয়া হয়নি, যে ডাক্তার হয়নি, যার এখনো এত লেখাপড়া করা বাকি, ফাইনাল ইয়ার বাকি, তাকে এরকম একটা চাকরি করতে দেবো? তোমার দেওয়ার ওপরে কি কিছু নির্ভর করে? না, এমনিতে কিছু নির্ভর করে না, কিন্তু আজ যে অন্তত কিছু একটা নির্ভর করলো সেটা তো দেখতে পেলে। আমি না আরো অন্যান্য জায়গায় ইন্টারভিউ দেবো। হ্যাঁ, সে তুমি অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু সব জায়গায় যে একজন উড বি ডক্টরকে ডাক্তারের পোস্ট ছাড়া অন্য পোস্টে চাকরি দিয়ে দেবে, সেটাও তো নয়। অথবা হয়তো তুমি চাকরি পেয়েও গেলে, কিন্তু কেউ যে সেই চাকরিটা কাজই করবে না, তাও তো নয়। তোমার জীবনে একমাত্র লক্ষ্য এটাই না, আমার সর্বনাশ করা? দায়িত্ব নিয়ে বললে? হ্যাঁ, দায়িত্ব নিয়ে বললাম। লজ্জা করে না তোমার? লজ্জা করে না এত বড় বড় কথা বলতে? 2 দিন বাদে বাচ্চার বাবা হবে, এখন তোমার উচিত তোমার সংসার নিয়ে ভাবা, তোমার বাচ্চাকে নিয়ে ভাবা। ঘটনাটা কি করে আমি শুনতে চাই না, আমার শোনার মতো কোনো ইচ্ছে নেই। তুমি শুনতে না চাইলেও শুনতে হবে, আমি তো বলবোই। রোহিণী একদিন রোহিণী হঠাৎ করে আমাকে এসে বলছে আমি নাকি নেশার ঘরে একদিন ওকে, জানি না, আমি সত্যি জানি না শবনম কি করে। আমি তো স্বপ্নেও একজনকেই দেখি, একজনেরই মুখ দেখি আমি। হয়তো সেদিন নেশার ঘরে রোহিণীকেই শবনম ভেবে। চুপ করবে তুমি? লজ্জা করে না তোমার আজে বাজে কথা বলতে? একটা মেয়েকে তুমি একা ঘরে পেয়ে এসব কথা বলতে পারো না কিন্তু। আমি পারি, আমি যেভাবে জীবনটা কাটাই সেটাই বলছি। একটা কথা ভালো করে জেনে রাখিস রোহিণী,
স্বপ্নদীপ না এমনি এমনি বসে থাকার ছেলে না। স্বপ্নদীপকে যে একবার অপমান করে, সেই অপমান যতদিন না স্বপ্নদীপ তাকে ফিরিয়ে দিতে পারছে, যতদিন না তাকে বাগে আনতে পারছে স্বপ্নদীপ, ততদিন স্বপ্নদীপের শান্তি নেই। কথাটা জেনে রাখিস। তুই ফোনটা রাখ স্বপ্নদীপ, আমার না কিছু ভালো লাগছে না, আমার জাস্ট কথা বলতে ইচ্ছে করছে না। আমার জীবনে আজ মহা সর্বনাশ নামতে চলেছে, সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। আচ্ছা রোহিণী, তুই একটা কথা ভালো করে ভেবে দেখ তো, তুই তো প্রেগনেন্ট, তুই তো যশের বাচ্চা ক্যারি করছিস, অথচ যশের সামান্যতম কোনো দায়িত্ববোধ নেই। এরকম একটা সময়ে ও শাবনামকে নিয়ে রাত কাটাচ্ছে, এটা কি ও ঠিক করছে? ও স্বপ্নদীপ থাম না প্লিজ, আমার ভালো লাগছে না কথাগুলো শুনতে। তোর কি মনে হয় যে এই অবস্থায় দাঁড়িয়ে এই কথাগুলো শোনার মতো মেন্টাল জায়গায় আমি রয়েছি? আমার ভালো লাগছে না, থাম। জানি জানি এই কথাগুলো শুনতে তোর ভালো লাগছে না, সেটা আমি জানি, কিন্তু এই কথাগুলো আমি না বললেও তুই যে মনে মনে এই কথাগুলো বলছিস না তা তো নয়। আমি এই কথাগুলো না বললে কি তোর জীবনে এই কথাগুলো সত্যি হবে না? তাই আমি তোকে বলছি রোহিণী, প্লিজ ডু সামথিং, কিছু একটা কর। আমি তো করেছি স্বপ্নদীপ, আমি কি করেছি সেটা তোরা কল্পনাও করতে পারবি না। এবার তোরা কিছু কর, তোরা তো আমার বন্ধু। তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস স্বপ্নদীপ বন্ধু হিসেবে, তাহলে প্লিজ 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 আমার জন্য এটুকু কর, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে ওই নষ্ট মেয়েটার হাত থেকে রক্ষা কর। আমাকে শুধু নয়, আমার সংসারটা বাঁচা স্বপ্নদীপ, যশকে বাঁচা প্লিজ। আমি যশের সঙ্গে শান্তিতে সংসারটা করতে চাই। তোরা তো বন্ধু, তোরা চাইলেই হবে স্বপ্নদীপ, তোরা চাইলেই হবে। প্লিজ একটু দেখ প্লিজ। আমি তো বলছি, আমি তোকে কনফিডেন্টলি বলছি, তুই শাবনামের প্রতি হাজার অন্যায় কর, শাবনামের ক্ষতি কর, তাতে কিছু যায় আসে না। কারণ শাবনাম এতদিন আমার যা ক্ষতি করেছে না, ও আমার প্রতি যা যা অন্যায় করেছে, কোনো ক্ষতি, কোনো অন্যায় ইজ নট এনাফ ফর হার। প্লিজ একটু দেখ। বুঝতে পেরেছি, আসুক ফিরে, তারপর দেখছি। আজ যখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তখন এটাই সত্যি বলে ধরে নিতে হবে। এটাই সত্যি বলে ধরে নিতে হবে যে আমি তোমাকে আর রোহিণীকে দুজনকে একসঙ্গেই লেজে খেলাচ্ছিলাম। দেখো শবনম, সবটাই বিশ্বাসের ব্যাপার, পুরোটাই বিশ্বাসের ব্যাপার। তুমি আমাকে কতটা বিশ্বাস করো বা কতটা বিশ্বাস করবে, এটার উপর নির্ভর করছে সবকিছু। হ্যাঁ আমি জানি, আমি জানি আমাকে বিশ্বাস করার আর কোনো জায়গা নেই তোমার। করো না বিশ্বাস, আমাকে এক ফোঁটাও বিশ্বাস করো না তুমি, তা আমি তোমাকে বিশ্বাস করি। আই স্টিল ট্রাস্ট ইউ শবনম। হ্যাঁ আমি হয়তো মুখে অনেক কিছু বলি, তোমাকে বলেছি, রাহুলদাকে বলেছি, তোমাদের সম্পর্কটা নিয়ে আমি ভালো মন্দ বলেছি, কিন্তু আমি ভেতরে ভেতরে এটা জানতাম, এটা বিশ্বাস করতাম সবসময় যে তুমি আমার প্রতি অনেস্ট। কিন্তু আমি একটাই জিনিস বুঝতে পারি না, আজ অব্দি একটাই জিনিস আমি বুঝে উঠতে পারলাম না শবনম, যে তুমি কখনো কখনো কেন সবার সামনে আমাকে এভাবে অপমান করো। আমার জীবনে একটাই লক্ষ্য, জানো তো জস্তা, আজ না আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, কথাটা হয়তো বলা ঠিক নয়, কিন্তু আমার মনে হয় আজ আমার তোমাকে কথাটা বলা উচিত। দিস ইজ হাই টাইম, তোমার জানা উচিত আমি কি চাই জানো তো? আমি চাই এমন একটা জীবন যেখানে তোমার কোনো ছায়া থাকবে না। এই কথাটা শুনেও তোমার এতটুকু সংকোচ হলো না, লজ্জা হলো না, আর এতেই না বোঝা যায় যে তুমি কত বড় একটা অমানুষ। তোমার এই ডিজায়ারটা, তোমার এই মনের আশাটা কোনোদিনও পূর্ণ হবে না শবনম, এটা আমি আজকে খুব ভালো করে বুঝে গেছি, যে আমি তোমার সঙ্গেই থাকবো সারা জীবন, কোনো না কোনো ভাবে আমি তোমার সঙ্গেই থাকবো। হ্যাঁ হয়তো আমরা আর 5 জনের মতন সংসার করব না, কিন্তু আমাদের অন্য একটা সংসার হবে, আমাদের কাজের মাধ্যমে একটা অন্য সংসার থাকবে, সেখানে আমাদের কোনো না কোনো ভাবে দেখা হয়ে যাবে কাজের মাধ্যমে। এটা আমার কাছে ক্লিয়ার স্বপ্ন, ঠিক যেমন আজ হয়ে গেল। তুমি চেঞ্জ করবে না? ও
আমি ভুলে গেছি, তোমার লাগেজটা তো সেই জঙ্গলেই ফেলে এসেছি। একই যাত্রায় পৃথক ফল হয়ে কি লাভ? একটু ওষুধ পেলে ভালো হতো। এত জায়গায় কেটে গেছে না, লেগেছে, পিঠেও লেগেছে, আমি এতক্ষণ খেয়াল করিনি টেনশনে। পিঠে লেগেছে নাকি দেখি? যার ছায়া নিজের জীবনে পড়তে দেবে না, তার পিঠে লেগেছে বলে উদ্গ্রীব হয়ে ছুটে এসেছো? তুমি একেবারে অসহ্য। জানি, সহ্য করতে হবে না আমাকে। ডাক্তার হওয়ার পর মেডিকেল কিটটা ক্যারি করি নিজের সাথে, এই অভ্যেসটা হয়ে গেছে। দেখি মলমটা পাওয়া যায় নাকি। Yes, I got it.